অ্যামাজনের ঘন জঙ্গলের দিকে মেঘ ভেদ করে এগিয়ে আসছিল কেট, ক্যান্টেরো, মে এবং হিরোশি। কিছুক্ষণ পর তারা পৌঁছে যায় এক রহস্যময় দ্বীপে। দ্বীপটির পরিবেশ ছিল ভয়ঙ্কর। চারপাশে বিচরণ করছিল অসংখ্য টাইটান, যারা সুযোগ পেলে মানুষকে শিকার বানিয়ে ফেলতে পারে। তবুও সাহস নিয়ে তারা ধীরে ধীরে জঙ্গলের আরো গভীরে যেতে থাকে। হঠাৎ তাদের চোখে পড়ে পাহাড় সম বিশাল এক টাইটান কিংকং। বিশাল দেহ নিয়ে সে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। তার প্রতিটি নিঃশ্বাসে যেন চারপাশের গাছপালা কেঁপে উঠছিল। হঠাৎ করে কং একটু নড়তেই চারজনের বুক ধরপড় করে উঠে। তারা নিঃশব্দে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে। তাদের ভাগ্য ভালো ছিল, কারণ কং এর তখনও ঘুম ভাঙেনি। এরপর তারা জঙ্গলের আরো গভীরে পৌঁছাতেই দেখতে পায় দুই ভয়ঙ্কর টাইটানকে। দেখতে সাধারণ মনে হলেও তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল মুখের ভেতরে লুকিয়ে থাকা প্রচন্ড বৈদ্যুতিক শক্তি। তারা মুখ থেকে শক্তিশালী বিদ্যুৎ ছুড়ে মুহূর্তের মধ্যে যে কোনো শিকারকে শেষ করে দিতে পারে। ঠিক তখনই বড় টাইটানটি ছোট টাইটানের উপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে নির্মমভাবে তাকে হত্যা করে ফেলে। এই ভয়াবহ দৃশ্য দেখে কেট, ক্যান্টেরো, মে এবং হিরোশি আরো সতর্ক হয়ে সামনের দিকে এগিয়ে যায়। এই বিশাল জঙ্গল, ভয়ঙ্কর গুহা আর সমুদ্রের মাঝে লুকিয়ে থাকা দ্বীপটি আসলে ছিল পৃথিবীর প্রাচীনতম দানবদের এক গোপন আশ্রয়স্থল। তবে এইবার এই রহস্যময় জায়গায় মানুষের আগমন ঘটে একটি বিশেষ উদ্দেশ্যে। কেট, ক্যান্টারো, মে এবং হিরোশি একটি বিপজ্জনক মিশনে স্কাল আইল্যান্ডে পৌঁছে যায়। তাদের লক্ষ্য ছিল বহু বছর আগে হারিয়ে যাওয়া এক ব্যক্তিকে খুঁজে বের করা, যিনি মনস্টারদের সেই রহস্যময় জগতে আটকা পড়েছিল। বিজ্ঞানীদের তৈরি একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে সেই অজানা জগতের পথ আবারও খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। এই পথ খুলে দেওয়ার ফলে শুধু একজন মানুষকে উদ্ধার করা হবে না, বরং পৃথিবীতে ফিরে আসতে পারে এমন কিছু ভয়ঙ্কর শক্তি যা পুরো মানব জাতির জন্য বিপদ হয়ে দাঁড়াবে। অন্যদিকে মানুষের তৈরি সেই গোপন ল্যাবে বিদ্যুৎ চালু হওয়ার পরে ঘটে আরো ভয়ঙ্কর ঘটনা। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে বাদুড়ের মতো দেখতে এক বিশাল মনস্টার। মানুষের উপস্থিতি টের পেয়ে সে সরাসরি মেয়ের ওপর আক্রমণ করে। পরিস্থিতি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠিক তখনই ক্যান্টারো সাহসিকতার সঙ্গে গাড়ি নিয়ে এসে সেই দানবের উপর আঘাত করে দেয় এবং মেয়েকে বাঁচিয়ে ফেলে। এই দিকে রহস্যময় সেই দানবের জগতের ভেতরে আটকা থাকা লিও তখন নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করছিল। চারপাশ থেকে একের পর এক ভয়ঙ্কর প্রাণী তাকে ঘিরে ফেলে। বাঁচার জন্য সে একটি বিশেষ ক্যাপসুলের মধ্যে আশ্রয় নেয়, কিন্তু একটি মনস্টার সেখানেও ঢুকে পড়ে। শেষ মুহূর্তে নিজের সাহস আর শক্তি দিয়ে লিও সেই দানবের সঙ্গে লড়াই করে এবং তাকে পরাজিত করতে সক্ষম হয়। কিন্তু আসল বিপদ তখনও সামনে অপেক্ষা করছিল। যখন কেট সেই রহস্যময় জগতের পথ খুলে দেওয়ার চেষ্টা করে, তখন একটি বিশাল শক্তির বিস্ফোরণ ঘটে। পুরো স্কেল আইল্যান্ড কেঁপে ওঠে। এই বিকট শব্দে দীর্ঘদিন ঘুমিয়ে থাকা কিংকং জেগে ওঠে এবং সে প্রচন্ড রেগে যায়। আর এই ঘটনার কারণে পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা আরেক ভয়ঙ্কর দানব জেগে ওঠে, আর যার নাম ছিল টাইটান এক্স। বহু বছর পর জেগে ওঠে এই দানবটা পৃথিবীতে ফিরে আসে। তার শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রথম আক্রমণে সে মনার্কের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে হত্যা করে। তখন সবাই বুঝতে পারে সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। অবশেষে লিও সে রহস্যময় জগৎ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু পৃথিবীতে ফিরে সে দেখতে পায় পরিস্থিতি পুরোপুরি বদলে গিয়েছে। কিংকং বুঝতে পারে মানুষের ভুলের কারণে এই নতুন বিপদ পৃথিবীতে নেমে এসেছে। তাই সে আর দেরি করে না, আর মানুষের তৈরি সব যন্ত্র ধ্বংস করে দেয় এবং সে রহস্যময় পথ চিরতরে বন্ধ করে দেয়। কিন্তু বিপদ এখনো শেষ হয় না, কারণ টাইটান এক্স এখন সমুদ্রের গভীরে চলে গিয়েছে। আর তাকে থামানোর জন্য কিংকং নিজের সমস্ত শক্তি দিয়ে তার পিছু ছুটে যায়। কিংকং তখন প্রচন্ড রাগে টাইটান এক্স এর পিছু ধাওয়া করতে শুরু করে, কিন্তু টাইটান এক্স বুঝতে পারে এই বিশাল শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সরাসরি লড়াই করা সহজ হবে না। তাই সে দ্রুত সাগরের গভীরে নেমে যায় এবং পানির নিচে পালিয়ে যেতে থাকে। আর এই পুরো দৃশ্যটি দেখা যায় কিংকং এর চোখ দিয়ে। তার সামনে ছিল এক নতুন শত্রু, এমন এক টাইটান যে পৃথিবীর জন্য আরো বড় বিপদ হয়ে উঠতে পারে। অন্যদিকে মনার্কের দল অবশেষে লিকে উদ্ধার করতে সক্ষম হয়। সবাই স্বস্তি পেলেও লি তখন গুরুতর আহত অবস্থায় ছিল, কারণ সে যে রহস্যময় দুনিয়াতে আটকে ছিল সেখানে তাকে একাধিক ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে লড়াই করতে হয়েছে। কিন্তু কেউই জানতো না বিপদ এখনো শেষ হয়নি, কারণ উদ্ধার অভিযানের সময় একটি ছোট আকৃতির মনস্টার চুপি চুপি হেলিকপ্টারের সঙ্গে জাহাজে উঠে আসে। বাইরে থেকে ছোট মনে হলেও এই প্রাণীটি ছিল অত্যন্ত হিংস্র এবং বিপজ্জনক। জাহাজে সবাই যখন টাইটান এক্স এর গতিবিধি অনুসরণ করার প্রস্তুতি নিচ্ছিল, তখন সে লুকিয়ে থাকা
মনস্টারটি ধীরে ধীরে জাহাজের ভেতরে এগিয়ে যেতে থাকে। এইদিকে সমুদ্রের গভীরে টাইটান এক্স দ্রুত এগিয়ে আসছিল। তার বিশাল শরীর পানির নিচ দিয়ে চলার সময় সমুদ্রের ঢেউ অস্বাভাবিকভাবে পরিবর্তিত হচ্ছিল। মনার্কের সদস্যরা বুঝতে পারে এই টাইটান যেখানে যাবে সেখানেই ধ্বংস নেমে আসতে পারে, কারণ টাইটান এক্স শুধু একটি সাধারণ দানব নয়, তার চলাফেরার পেছনে রয়েছে একটি নির্দিষ্ট উদ্দেশ্য, আর তার শক্তি এতটাই ভয়ঙ্কর যে বড় বড় জাহাজও তার সামনে টিকতে পারবে না। ঠিক তখনই জাহাজের ভেতরে ঘটে যায় আরেকটি ভয়ঙ্কর ঘটনা। সে লুকিয়ে থাকা ছোট মনস্টারটি একজন কর্মীর ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই সে প্রাণ হারায়। এতে সবাই বুঝতে পারে টাইটান এক্স এর পাশাপাশি এখন জাহাজের ভেতরে আরেকটি বিপদ লুকিয়ে আছে। অন্যদিকে অতীতের ঘটনায় দেখা যায় বিজ্ঞানীরা অনেক আগে থেকে টাইটান এক্স এর রহস্য সমাধানের চেষ্টা করছিল। তারা আবিষ্কার করে টাইটান এক্স পৃথিবীর বিভিন্ন জায়গায় নির্দিষ্ট সময় পর পর ভ্রমণ করে। তার চলার পথের এবং সময়ের সঙ্গে সম্পর্কিত একটি রহস্যময় মানচিত্র পাওয়া যায়, যা থেকে বোঝা যায় এই দানবের আচরণ এলোমেলো নয়। তার প্রতিটি পদক্ষেপের পেছনে রয়েছে একটি সুনির্দিষ্ট কারণ। বর্তমানে মনার্কের সদস্যরা বুঝতে পারে টাইটান এক্স এমন একটি পথে এগিয়ে যাচ্ছে যেখানে অসংখ্য বাণিজ্যিক জাহাজ রয়েছে। যদি তাকে থামানো না যায় তাহলে মুহূর্তের মধ্যে বিশাল ধ্বংসযজ্ঞ শুরু হতে পারে। তাই মনার্কের জাহাজের গতি বাড়িয়ে দেওয়া হয় এবং তারা সমুদ্রের মধ্যে টাইটান এক্স এর পিছু ধাওয়া শুরু করে। কিন্তু টাইটান এক্স যতই এগিয়ে যাচ্ছিল ততই তার উপস্থিতির প্রভাব চারপাশে দেখা যাচ্ছিল। সমুদ্র অস্বাভাবিকভাবে উত্তল হয়ে ওঠে আর সবাই বুঝতে পারছিল একটি বিশাল সংঘর্ষণ খুব কাছে চলে এসেছে। এইদিকে বনের রাজা কিংকংও থেমে নেই। সে জানে টাইটান এক্স শুধু আরেকটি দানব নয়, এই প্রাণী পৃথিবীর ভারসাম্য নষ্ট করতে পারে। তাই নিজের এলাকা এবং পৃথিবীকে রক্ষা করার জন্য কং তার পিছু ধাওয়া করতে থাকে। অন্যদিকে মনার্কের সদস্যরা বুঝতে পারে তাদের আসল কাজ শুধু টাইটানদের ধ্বংস নয়, বরং তাদের আচরণ বুঝে পৃথিবীকে রক্ষা করা। কিন্তু এইবার পরিস্থিতি আরো কঠিন হয়ে যায়, কারণ একদিকে সমুদ্রের গভীরে এগিয়ে যাচ্ছে টাইটান এক্স, অন্যদিকে তার পিছু নিচ্ছে কং এবং মনার্কের জাহাজ। আর খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে দুই বিশাল শক্তির মুখোমুখি সংঘর্ষণ। অতীতে ফিরে দেখা যায় লি এবং কাইকো একটি রহস্যময় গুহার ভেতরে গবেষণা করছিল। কাইকোর স্বামী সবসময় তার দানবদের নিয়ে গবেষণাকে সমর্থন করতেন এবং বিশ্বাস করতেন এই প্রাণীগুলোকে ধ্বংস করার আগে তাদের আচরণ বুঝতে হবে। ঠিক তখনই কাইকো গুহার মাটির নিচে অদ্ভুত এক কম্পন অনুভব করে, যেন মাটির গভীরে কোনো বিশাল প্রাণী নড়াচড়া করছে। কিন্তু সেই মুহূর্তে লি অন্য একটি বিষয় নিয়ে ব্যস্ত ছিল, তাই সে এই অস্বাভাবিক সংকেতটি খেয়াল করেনি। পরে জানা যায় সে কম্পনের পেছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। মাটির গভীরে ঘুমিয়েছিল টাইটান এক্স এর সঙ্গে সম্পর্কিত রহস্যময় প্রাণীরা। বর্তমানে মনার্কের সদস্যরা টাইটান এক্স কে থামানোর পরিকল্পনা শুরু করে। তারা বুঝতে পারে শক্তি দিয়ে এই দানবকে পরাজিত করা সম্ভব নয়, তাই তারা তার আচরণ এবং সিগন্যাল ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। কাইকো মনে করিয়ে দেয় বহু বছর আগে এই দানবটির গতিপথ একটি বিশেষ ধরনের তরঙ্গের কারণে পরিবর্তিত হয়েছিল। তাই এইবার তারা একটি ড্রোনের মাধ্যমে সে একই ধরনের সিগন্যাল পাঠিয়ে টাইটান এক্স কে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। মনার্কের সদস্যরা তখনও জানতো না তাদের জাহাজের ভেতরে লুকিয়ে আছে আরেকটি বিপদ। আকারে ছোট হলেও প্রাণীটি ছিল অত্যন্ত হিংস্র এবং এই প্রাণীগুলোর টাইটান এক্স এর সঙ্গে একটি গভীর সম্পর্ক ছিল। এরপর মনার্কের সদস্যরা ড্রোনের মাধ্যমে বিশেষ সিগন্যাল পাঠানোর কাজ শুরু করে দেয়। হিরোশি এবং কাইকো টাইটান এক্স এর তরঙ্গ বিশ্লেষণ করে একটি ভুয়া সংকেত তৈরি করতে সক্ষম হয়। ড্রোনটি সেই সিগন্যাল টাইটান এক্স এর দিকে পাঠিয়ে দেয়। কিছু সময়ের জন্য মনে হয় তাদের পরিকল্পনা সফল হয়েছে, কিন্তু হঠাৎ করে বিপদ আরো বেড়ে যায়। জাহাজের কাছে থাকা সেই ছোট মনস্টারটির সঙ্গে ক্যাটের মুখোমুখি হয়। প্রাণীটি তাকে আক্রমণ করতে এগিয়ে আসে। ঠিক তখনই ক্যান ফ্লেয়ার গান দিয়ে তাকে আঘাত করে এবং তাকে গুরুতর আহত করে দেয়। আহত হওয়ার পর সে ছোট মনস্টারটি প্রচন্ড শক্তিশালী একটি সিগন্যাল ছড়িয়ে দেয়, আর সেই সংকেত সরাসরি পৌঁছে যায় টাইটান এক্স এর কাছে। সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে টাইটান এক্স থেমে যায়। এরপর যা ঘটে তা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। টাইটান এক্স নিজের পথ পরিবর্তন করে সরাসরি মনার্কের জাহাজের দিকে ছুটে আসতে শুরু করে, যা দেখে তারা বুঝতে পারে টাইটান এক্স আসলে ওই ছোট মনস্টারটিকে অনুসরণ করছে। তখন কাইকো সবাইকে সতর্ক করে জানায় এই ছোট প্রাণীটি টাইটান এক্স এর সঙ্গে যোগাযোগ করছে। এটিকে জাহাজে রাখা হলে টাইটান এক্স পুরো জাহাজ ধ্বংস করে দিবে। তাই লি একটি ছোট নৌকা নিয়ে সে প্রাণীটিকে জাহাজ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু টাইটান এক্স এইবার নৌকার পেছনে ধাওয়া করতে শুরু করে। সমুদ্রের বিশাল ঢেউর মধ্যে লি প্রাণ বাঁচানোর চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত সে সাহসিকতার সঙ্গে সেই ছোট মনস্টারটিকে পানিতে ফেলে দিতে সক্ষম
সক্ষম হয়। কিন্তু তখনই ঘটে আরো ভয়ঙ্কর এক ঘটনা। সেই ছোট মনস্টারটি সমুদ্রে পড়ে টাইটানিক্সের বিশাল শরীরের উপর পড়ে যায়। আর তখন সবাই দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য। টাইটানিক্সের পুরো শরীর জুড়ে অসংখ্য ছোট ছোট মনস্টার ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ এই বিশাল দানব একা নয়, তার সঙ্গে রয়েছে হাজার হাজার ছোট প্রাণীর একটি বিশাল দল। অন্যদিকে অতীতের ঘটনায় দেখা যায় কাইকো এবং লি যে গুহায় গবেষণা করছিল, সেখান থেকে একের পর এক ছোট মনস্টার বেরিয়ে আসতে শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা আতঙ্কে ভরে ওঠে, যা দেখে গ্রামের মানুষরা বুঝতে পারে তাদের লুকিয়ে রাখা সবচেয়ে বড় রহস্য এখন প্রকাশ পেয়ে গিয়েছে। হাজার হাজার ছোট মনস্টার চারদিকে ছড়িয়ে পড়ে এবং গ্রামের দিকে এগিয়ে আসে। ঠিক তখনই সামনে এসে হাজির হয় সেই বিশাল মহাদানব টাইটানিক্স এবং চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য ছোট মনস্টারের দৃশ্য দেখে সবাই বুঝতে পারে তারা কত বড় বিপদের মুখোমুখি হয়েছে। টাইটানিক্স প্রচন্ড রাগে পুরো গ্রাম ধ্বংস করে দিতে শুরু করে। বিশাল দানবটির শরীর থেকে প্রচন্ড শক্তির আভা ছড়িয়ে পড়ছিল, যেন সে কোনো বিশেষ কিছুর অপেক্ষা করছে। দূরে লুকিয়ে থাকা কাইকো ও লি তার প্রতিটি গতিবিধিতে নজর রাখছিল। হঠাৎ তারা দেখতে পায় টাইটানিক্সের বিশাল শিং দুটো ধীরে ধীরে লাল আলোয় জ্বলে উঠছে। কাইকো বুঝতে পারে এটি কোনো সাধারণ পরিবর্তন নয়। টাইটানিক্স নিজের শরীর থেকে এক শক্তিশালী সিগন্যাল ছড়িয়ে চারপাশে ছোট ছোট মনস্টারদের ডাকছে। কিছুক্ষণের মধ্যে আকাশ ভরে যায় অসংখ্য উড়ন্ত ছোট ছোট মনস্টারে। তারা দ্রুত এসে টাইটানিক্সের বিশাল শরীরের উপর বসতে শুরু করে। সবগুলো প্রাণী একসঙ্গে তার শরীরে জমা হতেই অবিশ্বাস্য এক পরিবর্তন দেখা যায়। কিছুক্ষণ আগেও যে দানবটি ভয়ঙ্কর শক্তি ছড়িয়ে দিচ্ছিল, সে ধীরে ধীরে শান্ত হয়ে যায়। তার শরীরে লাল আভা মিলিয়ে গিয়ে নীল রং ধারণ করে। এই দৃশ্য দেখে কাইকো বুঝতে পারে ছোট মনস্টারগুলো আলাদা কোনো প্রাণী নয়, বরং টাইটানিক্সের সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে। সে দ্রুত ক্যামেরা এই বিরল ঘটনাটি ধারণ করে নেয়। কিন্তু টাইটানিক্স চলে যেতে নতুন বিপদ নেমে আসে। গ্রামের মানুষ সেখানে এসে বুঝতে পারে কাইকো ও লি টাইটানিক্সের অস্তিত্বের প্রমাণ সংগ্রহ করেছে। তারা ভয় পেয়ে যায় এই খবর বাইরে ছড়িয়ে পড়লে অসংখ্য মানুষ দ্বীপে চলে আসবে, আর তখন টাইটানিক্স হয়তো আর কখনোই এখানে ফিরবে না। এই কারণে তারা ক্যামেরাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কাইকো ও লি রাজি না হলেও পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। হঠাৎ এক গ্রামবাসী ছুরি দিয়ে কাইকোকে আঘাত করে। প্রিয় মানুষকে আহত হতে দেখে লি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আক্রমণকারীকে পরাস্ত করে এবং আহত কাইকোকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বর্তমান সময় টাইটানিক্স আবারও রাডার থেকে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। এত বিশাল একটি টাইটান কিভাবে চোখের সামনে থেকে হারিয়ে গেল তা বুঝে উঠতে পারছিল না মনার্কের কেউই। ঠিক তখনই হিরোশি একটি পুরনো প্রযুক্তির কথা মনে করিয়ে দেয়। আগে গর্জিলা শব্দ ও তরঙ্গ বিশ্লেষণ করে একটি বিশেষ ডিভাইস তৈরি করা হয়েছিল। সে একই প্রযুক্তি ব্যবহার করে এবার টাইটান এক্সের সিগন্যাল নকল করার পরিকল্পনা করা হয়। তাদের বিশ্বাস ছিল এই ডিভাইসের সাহায্যে টাইটান এক্সকে খুঁজে বের করা এবং তার গতিপথ পরিবর্তন করা সম্ভব হবে। কিন্তু সমস্যা হলো ডিভাইসটি এখনো অসম্পূর্ণ। এটি চালু করতে প্রয়োজন গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রাংশ, যা জাপানের রাজধানী টোকিওতে রাখা আছে। তাই সবাই সে ডিভাইসটি সম্পূর্ণ করার পরিকল্পনা নেয়। ঠিক তখনই মনার্কের সামনে নতুন বিপদ এসে দাঁড়ায়। অ্যাপেক্সের সাইবারনেটিক্স এসে পুরো অপারেশনের দায়িত্ব নিজের হাতে নেওয়ার দাবি জানায়। তাদের অভিযোগ ছিল টাইটানিক্স মুক্ত হওয়ার জন্য মনার্কি দায়ী, কিন্তু তারা বুঝতে পেরেছিল অ্যাপেক্সের উদ্দেশ্য পৃথিবীকে রক্ষা করা নয়। তারা টাইটানদের শক্তিকে নিজেদের সাথে ব্যবহার করতে চায়। তাই সে গোপনে সবাইকে পালানোর ব্যবস্থা করে দেয় এবং হিরোশিকে নির্দেশ দেয় যেভাবেই হোক টাইটান ভয়েস ডিভাইসটি উদ্ধার করতে হবে। এরপর সবাই টোকিওর উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু এখন তারা সবাই পালাতক। মনার্কের নজরদারি এড়িয়ে পালানোর কারণে চারদিক থেকেই তাদের খোঁজ শুরু হয়ে যায়। টোকিওতে পৌঁছে হিরোশি তার সেই শক্তিশালী টাইটান ভয়েস ডিভাইসটি দেখায়। সে ডিভাইসের সাহায্যে তারা টাইটানিক্সের তরঙ্গ নকল করে তাকে নিজেদের দিকে টেনে আনার পরিকল্পনা করে। তবে ডিভাইসটি সম্পন্ন করতে আরো কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ প্রয়োজন, যেগুলো হিরোশির পুরনো অফিসে রাখা হয়েছিল। সেগুলো আনতে চাই লি এবং কাইকো। অতীতের ঘটনায় দেখা যায় কাইকো লি গ্রামবাসীদের চোখ ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করছে। বুদ্ধি করে লি ক্যামেরা থেকে আসল ছবির রিল বের করে নিজের কাছে রেখে দেয় এবং খালি ক্যামেরাটি ফেলে দেয়। ফলে গ্রামবাসীরা ক্যামেরা পেলেও আসল প্রমাণ তারা হাতে আর পায় না। ঠিক তখনই গ্রামের একজন লোক, যার নাম ছিল লুসিয়া, তাদের দেখে ফেললেও কাউকে কিছু না জানিয়ে নীরবে সেখান থেকে সরে যায়। আর সেই সুযোগে কাইকো লি নিরাপদে পালাতে সক্ষম হয়। বর্তমানে টিম গোপনে মেয়ের সঙ্গে দেখা করে। সে জানায় শুধু টাইটানিক্স নয়, অ্যাপেক্সের গোপন পরিকল্পনা এখন পৃথিবীর জন্য বড় হুমকি। তাই মেয়েকে অ্যাপেক্সে আবারও ফিরে যেতে হবে আর ভেতরে সব তথ্য সংগ্রহ করতে হবে। ঝুঁকি থাকা সত্ত্বেও মেয়ে এই মিশনে রাজি হয়ে যায়। এইদিকে ক্যাট অনেকদিন পর নিজের বাড়িতে ফিরে আসে। সে ভেবেছিল এইবার হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসতে
বুঝতে পারবে, কিন্তু বাড়িতে ফিরতেই জানতে পারে তার মা ক্যালোরিন নতুন জীবন শুরু করেছে এবং আবারও বিয়ে করেছে। 2 বছর পর মেয়েকে জীবিত দেখে ক্যালোরিন আবেগে ভেঙে পড়ে, কারণ ক্যাটের কাছে যেখানে মাত্র কয়েকদিন কেটেছে, পৃথিবীর হিসাবে সেখানে কেটে গিয়েছে 2টি বছর। ক্যালোরিন জানতে চাই এতদিন ক্যাট কোথায় ছিল, সে কি কোনো মনস্টারের মুখোমুখি হয়েছিল। ক্যাট জানায় সে রহস্যময় জগতে অসংখ্য ভয়ঙ্কর প্রাণী ছিল, তবে এইবার সে মনার্কের সঙ্গে জড়াতে চায় না। কিন্তু ভেতরে ভেতরে সে বুঝতে পারে টাইটানদের সঙ্গে তার সম্পর্ক এখনো শেষ হয়নি। অন্যদিকে কাইকো লি হিরোশির পুরনো অফিসে যায় এবং কিছু যন্ত্রপাতি খুঁজতে থাকে। সেখানে গিয়ে হিরোশির একটি পারিবারিক ছবি দেখতে পায়। ছবিতে কাইকো লক্ষ্য করে ক্যান্টেরো ও ক্যাটের মা একই ব্যক্তি নন। বিষয়টি দেখে সে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে হিরোশির জীবনেও এমন কিছু গোপন সত্য রয়েছে যা এতদিন কেউই জানতো না। অতীতের ঘটনায় আহত কাইকোকে নিয়ে লি একটি নিরাপদ আশ্রয়ে যায়। কাইকোর চিকিৎসা করতে গিয়ে তাদের পুরনো ভালোবাসার স্মৃতিগুলো আবারও ফিরে আসে, কিন্তু তারা দুজনেই জানতো কাইকোর জীবনে এখন তার স্বামী বিলের সঙ্গে জড়িয়ে আছে। তাই নিজের অনুভূতি চেপে রেখে তারা সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বর্তমানে মেয়ে আবারও অ্যাপেক্সে ফিরে যায়। ব্লেন্ডা তাকে স্বাগতম জানালেও স্পষ্ট করে সে জানিয়ে দেয় এইবার যেন কোনো বিশ্বাসঘাতকতা না ঘটে। কিন্তু মেয়ে বাইরে থেকে অ্যাপেক্সের হয়ে কাজ করলেও তার আসল উদ্দেশ্য ছিল কোম্পানির গোপন তথ্য সংগ্রহ করা। হিরোশি ও ক্যান্টরে ফিরে এসে বুঝতে পারে তাদের উপর কড়া নজর চলছে। কাইকো হিরোশির সঙ্গে অতীত নিয়ে কথা বলতে চাইলেও সে জানায় এত বছরে জমে থাকা কষ্ট নিয়ে এখন কথা বলার কোনো অবস্থাই নেই। অতীতে সে রাতের ঘটনা আবারও সামনে আসে। লিও কাইকো এক মুহূর্তের জন্য নিজেদের অনুভূতির কাছে হার মেনে ফেলেছিল, কিন্তু পরের দিন বাস্তবতা তাদের সামনে এসে দাঁড়ায়, কারণ বিল তখনও কাইকোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। কাইকো বুঝতে পারে তার একটি ভুল সিদ্ধান্ত অনেক মানুষের জীবনে কষ্ট ডেকে আনবে। এইদিকে মেয়ে অ্যাপেক্সের সিস্টেমে প্রবেশ করে ভয়ঙ্কর সব তথ্য জানতে পারে। বহু বছর ধরে অ্যাপেক্সে গোপনে কাইকো, হিরোশি এবং পুরো পরিবারের ওপর নজরদারি চালিয়ে যাচ্ছিল। শুধু তাই নয়, তারা হিরোশির তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার টাইটান ভয়েস ডিভাইসটিও চুরি করে নিয়েছে। এই খবর শুনে হিরোশি পুরোপুরি ভেঙে পড়ে, কারণ টাইটান এক্সকে থামানোর একমাত্র উপায় এখন তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। ঠিক তখনই টোকিওতে মনার্কের মনস্টার অ্যালার্ম বেজে ওঠে। টিভিতে খবর দেখা যায় টাইটান এক্স আবারও সমুদ্রের কাছে সক্রিয় হয়েছে। খবরটি দেখে ক্যাট বুঝতে পারে তার একটি ভুল সিদ্ধান্তের কারণেই এই ভয়ঙ্কর দানব আবারও পৃথিবীতে ফিরে এসেছে। সে যতই স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাক না কেন, টাইটানের জগৎ থেকে আর তার মুক্তি নেই। অতীতে ফিরে দেখা যায় লি ও কাইকোর পথ আলাদা হয়ে যায়। কিছুক্ষণ পর লি কাইকোর লেখা একটি চিঠি পায়। সেখানে কাইকো জানায় সে এখনো লিকে ভালোবাসে, কিন্তু তার হৃদয় বিলের কাছেই রয়ে গিয়েছে। চিঠি পড়ে লি ভেতর থেকে ভেঙে পড়ে। জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকেও সে হারিয়ে ফেলে। বর্তমানে কাইকো হিরোশিকে নতুন করে শুরু করার সাহস দিলেও এত বছরের জমে থাকা অভিমান আর ধরে রাখতে পারে না। সে অভিযোগ করে তার বাবা মা সারা জীবন মনস্টারদের রহস্যের পেছনে ছুটেছে, কিন্তু কখনো তাকে সময় দেয়নি। ছোটবেলায় বাবাকে হারানো সেই কষ্ট এখনো তাকে তাড়া করে বেড়ায়। কাইকো বুঝতে পারে ছেলের মনে জমে থাকা অসংখ্য প্রশ্নের উত্তর সে আজও দিতে পারেনি। তো এখানে আমরা বুঝতে পারি হিরোশি ছিল কাইকোরই ছেলে। এরপর আমাদের সামনে আসে বড় একটি রহস্য। অতীতে হিরোশি লির পুরনো জিনিসপত্র খুঁজতে গিয়ে টাইটানিক্সের সেই রহস্যময় ছুরিটি খুঁজে পায়। কিছুক্ষণ পর তার বাবা বিল সেখানে আসে। সেখানে হিরোশি তার বাবাকে বলে সে লিকে অনেক মিস করে, যা শুনে বিল একটি স্তব্ধ হয়ে যায়। এরপর হিরোশি নিচে চলে গেলে বিল একা জিনিসপত্র গোছাতে গিয়ে কাইকোর লেখা সে চিঠিটি হাতে পায়। চিঠিটি পড়ে সে জানতে পারে কাইকো ও লির মধ্যে গোপন সম্পর্কের কথা। এরপরে সিন চলে যায় অতীতে। বিল জানতে পারে কাইকো তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই সত্য মেনে নিতে না পেরে সে ভেতর থেকে ভেঙে পড়ে এবং এক গোপন মিশনে বেরিয়ে যায়। এরপর বহু বছর ধরে সে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে টাইটানদের নিয়ে গবেষণা চালিয়ে যায়। অবশেষে 1973 সালে স্কেল আইল্যান্ডে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার সব গবেষণাপত্র হারিয়ে যায়, যা 2015 সালে অ্যাপেক্স খুঁজে পেয়ে নিজেদের দখলে নিয়ে নেয়। করার নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই কিশোর সার্ফিং করতে নেমে পড়ে। পাহারাদাররা জাহাজ থেকে তাদের দ্রুত এলাকা ছেড়ে চলে যেতে বলে। ঠিক তখনই সমুদ্রের গভীরতা চিরে বিশালাকার টাইটানিক্স উঠে আসে। টাইটানিক্স তীরে পৌঁছাতে মাটির নিচ থেকে অসংখ্য স্ক্র্যাপ বেরিয়ে এসে দুই ছেলেকে ঘিরে ফেলে। মুহূর্তের মধ্যে চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে যায়। সব স্ক্র্যাপ টাইটান এক্সের দিকে ছুটে যেতে থাকে। হঠাৎ টাইটানিক্স বিশাল থাবায় পুরো জাহাজটিকে তুলে নিয়ে সমুদ্রের গভীরে আশ্রে ফেলে। প্রচন্ড বিস্ফোরণে জাহাজটি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ভেতরে থাকা সবাই নিহত হয়। সান ফ্রান্সকোতে ক্যাট নেশাগ্রস্ত অবস্থায় ঘুম থেকে উঠে দেখে তার বাবা মা সারা রাত তাকে অনেক ফোন করেছে। অদ্ভুত এক অনুভূতিতে সে সমুদ্রের ধারে চলে যায়। তার মনে হচ্ছিল টাইটানদের সঙ্গে তার অচেনা কোনো সম্পর্ক
সতর্ক রয়েছে। এদিকে টাইটান এক্স এর নতুন হামলার খবর পেয়ে যায় জেসন এবং সে সবাইকে জানায় মাত্র 23 ঘন্টার মধ্যেই সে সান ফ্রান্সকোতে পৌঁছিয়ে যাবে। টিম এই পূর্বাভাস বিশ্বাস করতে না চাইলেও জ্যানোসের দাবি অ্যাপেক্সের প্রযুক্তি টাইটানের গতিপথ নির্ভুলভাবে নির্ণয় করতে পারে। এদিকে লি ও তার দল সিদ্ধান্ত নেয় অ্যাপেক্সের কাছ থেকে হিরোশির চুরি হওয়া টাইটান ভয়েস ডিভাইসটি যে কোনো মূল্যেই উদ্ধার করতে হবে। মেয়ে তাদের সাহায্য করতে রাজি হয়। খবর আসে টাইটান এক্স সোজা সান ফ্রান্সকোর দিকে এগিয়ে যাচ্ছে। ক্যাটের নিরাপত্তা নিয়ে হিরোশি উদ্বিগ্ন হয়ে পড়লেও লি জানিয়ে দেয় আগে ডিভাইস উদ্ধার করে সবচেয়ে জরুরি। ক্যাট শহরের রাস্তায় হাঁটার সময় এক নারী তাকে চিনে ফেলে। তিনি জানান গডজিলার হামলার দিন ক্যাট নিজের জীবন ঝুঁকিতে ফেলে তার ছেলেকে বাঁচিয়েছিল। এই কথাগুলো শুনে ক্যাটের দীর্ঘদিনের অপরাধ বোধের কিছুটা দূর হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় আর পালিয়ে নয়, এবার টাইটানদের মোকাবেলা করতেই হবে। ওদিকে লি, ক্যান্টেরো ও মে অ্যাপেক্সের ঢোকার পরিকল্পনা চূড়ান্ত করে। কেবিন নামের এক কর্মী ডিভাইসের হ্যাকিং চিপ বসিয়ে তারা নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলার প্রস্তুতি নেয়। একই সময় জেসন ঘোষণা দেয় এই টাইটান এক্সকে বন্দি করে গবেষণা করবে, কিন্তু টিম স্পষ্ট জানিয়ে দেয় এমন প্রাচীন টাইটানকে বন্দি করা অসম্ভব। এদিকে ক্যাট মায়ের সঙ্গে দেখা করে জানায় সে আর পালাবে না, নিজের ভুলের দায় মেনে নিয়ে এবার হিরোশির পাশে দাঁড়িয়ে টাইটান এক্সকে থামানোর চেষ্টা করবে। পরের দিন মেয়ে গোপনে অ্যাপেক্সের মেইন ফ্রেম হ্যাক করে পুরো ভবনে ভুয়া গ্যাস লিকের অ্যালার্ম চালু করিয়ে দেয়। মুহূর্তে ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সুযোগে লি, কাইকো, হিরোশি ও ক্যান্টেরো ছদ্মবেশে ভেতরে ঢুকে পড়ে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করতে গিয়ে তারা অবাক হয়ে যায়। অ্যাপেক্সে গোপনে স্ক্যাল আইল্যান্ড থেকে ধরে আনা ভয়ঙ্কর সব মনস্টারকে বিশাল খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল নিডল ওয়াকার। লি হিরোশি আর কাইকোকে ডিভাইস খুঁজতে ল্যাবের ভেতরে পাঠায়, আর ক্যান্টেরো ও সে নিরাপত্তা কক্ষ থেকে তাদের পথ দেখতে থাকে। ঠিক তখনই মেয়ে ভাবতে শুরু করে যদি বন্দি মনস্টারগুলোকে মুক্ত করে দেওয়া হয় তাহলে পুরো অ্যাপেক্স ভবন বিশৃঙ্খলা হয়ে যাবে আর তাদের হাতে তখন অনেক সময় থাকবে। লি বিশাল সেই স্ক্যাল আইল্যান্ডের দানবটিকে খাঁচার ভেতরে দেখে সবাইকে সতর্ক করে বলে না, ওকে মুক্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এইদিকে হিরোশি আর কাইকো লিফটে করে মাটির নিচের ল্যাবে আরো গভীরে নামছিল। পথে হিরোশি জানায় ছোটবেলা থেকে সে স্বপ্নে দেখতো একদিন মায়ের সঙ্গে পৃথিবী বাঁচানোর অভিযানে অংশ নেবে। ছেলের মুখে এই কথা শুনে কাইকোর মুখে অনেকদিন পর হাসি ফুটে ওঠে। ঠিক তখনই মর্নার্কের সদর দপ্তরের টিম জানতে পারে সান ফ্রান্সকোতে টাইটান এক্সকে লক্ষ্য করে বিমান হামলার প্রস্তুতি চলছে। জেসন তখন জানায় সে নিজে এই অভিযানের নেতৃত্ব দেবে। টিম তখন তাকে সতর্ক করে বলে শুধু বোমা মেরে টাইটান এক্সকে থামানো সম্ভব নয়, কিন্তু জেসন কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। তার এই আচরণে টিমের সন্দেহ আরো বেড়ে যায়। ল্যাবের ভেতরে পৌঁছে হিরোশি আর কাইকো শেষ নিরাপত্তা দরজার সামনে আটকে যায়। দরজার সিকিউরিটি কোনোভাবে ভাঙা যাচ্ছিল না। মেয়ে দূর থেকে সিস্টেম হ্যাক করার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই ব্রেন্ডা অফিসে ফিরে আসে এবং বুঝে যায় গ্যাস লিকের ঘটনাটি ছিল সাজানো নাটক। মেয়ে কৌশলে ব্রেন্ডাকে কথায় ব্যস্ত রাখে। ব্রেন্ডা তাকে একটি গোপন ল্যাবে নিয়ে যায়। সেখানে স্ক্যাল আইল্যান্ড থেকে আনা এক ভয়ঙ্কর দানবকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। দানবটির মাথায় লাগানো বিশেষ যন্ত্রটি চালু করতেই অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়। কয়েক সেকেন্ড আগেও যে দানবটি হিংস্রভাবে গর্জন করছিল মুহূর্তের মধ্যে সেটি শান্ত হয়ে পোষা প্রাণীর মতো আচরণ করতে শুরু করে। ব্লেন্ডা তখন জানায় বহু বছর আগে মেয়ে যে অ্যালগোরিদম তৈরি করেছিল সেটি আজ অ্যাপেক্সকে টাইটানদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছে। এই সত্য শুনে মেয়ে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে অজান্তে সে ভয়ঙ্কর এক প্রযুক্তির জন্ম দিয়েছে। এরপর ব্লেন্ডা আরো জানায় তারা হিরোশির তৈরি টাইটান ভয়েস ডিভাইসটি চুরি করেছে। সেই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে সব টাইটানকে নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছে অ্যাপেক্স। এই সুযোগে লি ও ক্যান্টেরো সবচেয়ে বড় দানবটিকে মুক্ত না করলেও খাঁচায় বন্দি রাখা অসংখ্য নিডল ওয়ার্কারদের ছেড়ে দেয়। খাঁচার দরজা খুলতেই হিংস্র প্রাণীগুলো বিকট চিৎকার করে লাফিয়ে বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে তারা নিরাপত্তা রক্ষীদের উপর ঝাঁপিয়ে পড়ে। পুরো ল্যাব রক্তাক্ত বিশৃঙ্খলায় পরিণত হয়। চারদিকে অ্যালার্ম বেজে ওঠে। সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। এই বিশৃঙ্খলার সুযোগে মেয়ে শেষ নিরাপত্তা দরজাটি খুলে দেয়। হিরোশি আর কাইকো ভেতরে ঢুকে স্তব্ধ হয়ে যায়। অ্যাপেক্সের বিজ্ঞানীরা হিরোশির বহু বছরের পরিশ্রমের তৈরি টাইটান ভয়েস ডিভাইসটি সম্পূর্ণ খুলে নষ্ট করে ফেলেছে। নিজের স্বপ্ন এভাবে ধ্বংস হতে দেখে হিরোশি ভেঙে পড়ে। এইদিকে টিমের নির্দেশে মনার্কের বাহিনী সান ফ্রান্সকো উপকূলে পৌঁছে টাইটানিক্সের কোনো চিহ্ন খুঁজে পায় না। সন্দেহ হওয়ায় টিম অ্যাপেক্সের সিস্টেম বন্ধ করে মনার্কের আসল স্যাটেলাইট চালু করে দেয়। রাডার অন হতেই তারা সবাই চমকে উঠে। অ্যাপেক্সের যে টাইটান এক্স দেখাচ্ছিল সেটি আসলে একটি বিশাল তিমি ছিল। জেসন ইচ্ছে করে সবাইকে ভুল পথে পাঠিয়েছে যাতে অ্যাপেক্সের আসল পরিকল্পনা গোপন থাকে। এরপর লি ও ক্যান্টেরো লেবে এসে হিরোশি
হিরোশির সঙ্গে যোগ দেয়। ডিভাইস আর ব্যবহারযোগ্য নয় বুঝে সবাই হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই ক্যান্টেরো একটি গোপন আর্কাইভের সন্ধান পায়, যেখানে বিল, কাইকো ও লির বহু বছরের অমূল্য গবেষণাপত্র সংরক্ষিত ছিল। ছবি ঘাটতে ঘাটতে হিরোশি তার বাবার একটি পুরনো ছবি দেখতে পায় এবং কাইকোর লেখা সে চিঠি খুঁজে পায়। ছবি দেখে তার শৈশবের স্মৃতি ফিরে আসে। ছোট হিরোশি বাবার সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু বিল তাকে কথা দিয়ে একাই বিপজ্জনক অভিযানে চলে গিয়েছিল। গবেষণাপত্র বিশ্লেষণ করে সবাই আরো বড় একটি সত্য জানতে পারে। বিল বহু বছর ধরে টাইটানদের চলাফেরার পথ নথিভুক্ত করে গিয়েছিল। সে তথ্য অনুযায়ী টাইটান এক্স প্রতি বছর একই রুট অনুসরণ করে এবং তার পরবর্তী গন্তব্য ছিল সলিডার দ্বীপ, যেখানে কাইকো ও লি প্রথম এই দানবটির মুখোমুখি হয়েছিল। সবাই বুঝে যায় টাইটান এক্স কে থামাতে হলে যত দ্রুত সম্ভব সেই দ্বীপে পৌঁছাতে হবে। ল্যাব থেকে বের হওয়ার সময় মে জানায় সে আর তাদের সঙ্গে যাচ্ছে না। অ্যাপেক্সের ভেতর থেকে তাদের পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করবে। এরপর রাতে সবাই হোটেলে ফিরে দেখে ক্যাট নিরাপদে ফিরে এসেছে। সে জানায় এইবার আর পালিয়ে নয়, টাইটান এক্স কে থামানোর শেষ লড়াই সে সবার সঙ্গেই থাকবে। কিন্তু যাত্রা শুরু হওয়ার আগেই হিরোশির হাতে পড়ে যায় কাইকোর সেই পুরনো চিঠি। মায়ের লুকিয়ে রাখা অতীতের সত্য জেনে সে একেবারে স্তব্ধ হয়ে যায়। এরপর সিন চলে যায় 1990 সালে টোকিওতে। হাসপাতালে ভর্তি হিরোশি যুক্তরাষ্ট্রে থাকা তার ছোট মেয়ে ক্যাটের সঙ্গে ফোনে কথা বলছিল। তো এখানে আমরা জানতে পারি ক্যাট আসলে হিরোশির মেয়ে। সেখানে বাবা মেয়ে একসঙ্গে ঘুম পাড়েনি গান গাচ্ছিল। ঠিক তখনই নার্স হিরোশিকে ভেতরে ডাকলে সে ক্যাটকে আশ্বাস দেয় খুব শীঘ্রই সে বাড়ি ফিরবে। হাসপাতালের রুমে ঢুকে হিরোশি তার দ্বিতীয় স্ত্রী ও সদ্য জন্ম নেওয়া ছেলেকে দেখে আনন্দে ভরে ওঠে। হিরোশির স্ত্রী ছেলের নাম বিল রাখতে চাইলেও হিরোশি জানায় বিল তার সৎ বাবা ছিলেন। তো এখানেই আমরা বুঝতে পারি বিল আসলে তার আসল বাবা ছিল না। এরপর তার ছেলের নাম রাখা হয় ক্যান্টেরো, যে এখন তাদের টিমে কাজ করছে। তো আপনারা বুঝতে পারছেন হিরোশির মা, হিরোশির ছেলে, হিরোশির মেয়ে একসঙ্গে টাইটানিসকে থামানোর জন্য কাজ করছে। মানে বিষয়টা কি একটু জটিল হয়ে যাচ্ছে না? তো যাই হোক, আমরা গল্প বলি। বর্তমানে ফিরে দেখা যায় কাইকোর চিঠি পড়ে হিরোশি ভীষণ ভেঙে পড়েছিল। কাইকোর কথা বলতে চাইলেও সে জানিয়ে দেয় এখন ব্যক্তিগত বিষয় নয়, যত দ্রুত সম্ভব সালিডার দ্বীপে পৌঁছাতে হবে। কাইকো নিজের ভুল স্বীকার করলেও হিরোশি ক্ষোভে বলে চিঠিতে স্পষ্ট লেখা ছিল কাইকো লিকে ভালোবাসতো। হয়তো এই কারণেই বিল তাকে 12 বছর বয়সে একা ফেলে চলে গিয়েছে। যা শুনে কাইকো অনেক অবাক হয়ে যায় এবং বলে তার কাছে তো ঘটনাটা মাত্র 2 মাস আগের। হিরোশি তিক্ত হেসে উত্তর দেয় তোমার কাছে সেটা মাত্র 2 মাস ছিল, কিন্তু আমার কাছে সেটা পুরো একটা জীবন। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। কাইকো অপরাধ বোধে নীরব হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন টাইটান এক্স এর যে দুনিয়া, সেখানে 1-2 দিন মানে পৃথিবীতে অনেক অনেক বছর। তো যাই হোক, এইদিকে ব্লেন্ডা ও মেয়ে হাইটেক বিমানে স্যালেডার দ্বীপে পৌঁছিয়ে দেখে অ্যাপেক্স সেখানে বিশাল সামরিক ঘাঁটি তৈরি করেছে। মেয়ে সন্দেহ প্রকাশ করে তার লেখা কোড দিয়ে এত বড় টাইটানকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা। ব্লেন্ডা তখন আত্মবিশ্বাসের সঙ্গে বলে কোড আরো উন্নত করলে সেটাই সম্ভব হবে। বিমানে লি হিরোশিকে বোঝানোর চেষ্টা করে। সে বলে মানুষ কাকে ভালোবাসবে তা সবসময় নিয়ন্ত্রণ করতে পারে না, অতীতের ভুল মেনে নিয়ে সামনে এগোতে হয়। হিরোশি কিছুতেই মানতে চায় না। তখন লি তাকে মনে করিয়ে দেয় কাইকোকে অ্যাক্সেস মন্ডি থেকে সরিয়ে আনার জন্য সে জীবন বাজি রেখেছিল। বহু বছরের পুরনো ভুলের জন্য আজ থেকে পুরোপুরি হারিয়ে ফেলা ঠিক হবে না। নিজের 2 পরিবারের কথা মনে করতে হিরোশি চুপ হয়ে যায়। একই সময় টিম বুঝতে পারে অ্যাপেক্স ইচ্ছে করেই তাদের ভুল তথ্য দিয়ে অন্যদিকে ব্যস্ত রেখেছিল, যাতে তারা একাই স্যালেডাটে পৌঁছায় এবং টাইটানিক্সের উপর নিয়ন্ত্রণ নিতে পারে। তাই মনার্কের জাহাজও দ্রুত স্যালেডাটের দিকে রওনা দেয়। দ্বীপে পৌঁছে ক্যাট ও ক্যান্টেরো বাবার জীবনে কথা বলতে থাকে। ক্যান্টেরো তখন বলে ছোটবেলা থেকে হিরোশি একা ছিল, হয়তো সেই শূন্যতা থেকে সে 2টি পরিবার গড়েছিল। ক্যাট কষ্ট নিয়ে বলে শেষ পর্যন্ত সে কাউকেই ধরে রাখতে পারেনি। ক্যান্টেরো জানায় তবুও বাবা দুজনকে সমান ভালোবাসতো এবং ক্যাট হারিয়ে যাওয়ার পর সে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। এদিকে লি আর কাইকোর মধ্যে কথা কাটাকাটি হয়। কাইকো রেগে যায় কারণ লি এত বছর তার চিঠি লুকিয়ে রেখেছিল। লি জানায় কঠিন সময় সে চিঠিটাই তাকে বাঁচিয়ে রাখার শক্তি দিয়েছে। ঠিক তখন মে আর ব্লেন্ডা স্যালেডেটে পৌঁছে দেখে দ্বীপের আদিবাসীরা অনেক আগে এলাকা ছেড়ে চলে গিয়েছে। ব্লেন্ডা জানায় এইবার তারা বিশাল ড্রোনের সাহায্যে টাইটানিসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। কাইকো, লি ও হিরোশি পুরনো মনার্কের ওয়াচ টাওয়ারে ঢুকে বিলের গবেষণাপত্র খুঁজে পায়। বিল বছরের পর বছর এখানেই টাইটানিক্সের উপর গবেষণা চালিয়েছিল। তার নথি দেখে কাইকো কান্নায় ভেঙে পড়ে। হিরোশি চুপচাপ বাইরে চলে গেলে কাইকো তার পেছনে আসে। সে জানায় লিকে একসময় ভালোবাসলেও শেষ পর্যন্ত বিলকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিল। হিরোশি তখন শান্ত গলায় বলে এতদিন সে ভাবতো তার নিজের কোনো ভুলের কারণেই বিল তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আজ সে
সে বুঝতে পেরেছে সত্যটা অন্য ছিল। অন্তত এই বোঝাটা তার মন থেকে নেমে গিয়েছে। কাইকো ছেলেকে জড়িয়ে ধরে জানায় অ্যাক্সেস মন্ডিতে যাওয়ার সিদ্ধান্ত ছিল তার নিজেরই। সেই ভুলের কারণেই সে ছেলের শৈশব হারিয়েছে। এইবার সে সেই ভুল শুধরে নিতে চায়। হিরোশিও স্বীকার করে নিজের জীবনেও সে দুইটি পরিবারকে কষ্ট দিয়েছে। মা ছেলে দুজনেই বুঝতে পারে অতীতের ভুল আর বদলানো যাবে না, কিন্তু ভবিষ্যৎ এখনো বদলানো সম্ভব। গল্প আবারও 1914 সালে ফ্ল্যাশব্যাকে ফিরে আসে। টিম হিরোশিকে ফোন করে জানায় তারা বিলের একটি ব্যাগ খুঁজে পেয়েছে। সেখানে স্কেল আইল্যান্ড ও পৃথিবীর বিভিন্ন টাইটান সম্পর্কে গুরুত্বপূর্ণ সব গবেষণা রয়েছে। টিম আরো বলে এটাই তো তোমার সারা জীবনের স্বপ্ন। অনেক ভাবনার পর হিরোশি পরিবারের কাছে গিয়ে আবারও মনার্কের কাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বর্তমানে টিমের জাহাজ স্যালেডেটের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ রাডারে দেখা যায় টাইটান এক্স তাদের জাহাজের ঠিক নিচ দিয়ে চলে যাচ্ছে। বিশাল দেহের কম্পনে পুরো জাহাজ কেঁপে ওঠে। তখনই তারা বুঝতে পারে এই গতিতে টাইটান এক্স এর আগে পৌঁছানো সম্ভব নয়। এইদিকে ব্লেন্ডা অ্যাপেক্স এর মালিক ওয়াল্টারকে জানায় খুব শীঘ্রই তারা বিশাল ড্রোন ব্যবহার করে টাইটান এক্স কে নিয়ন্ত্রণ করবে। তো এইদিকে লি ও তার দল পরিত্যক্ত গ্রামের ঘরগুলোতে লুকিয়ে টাইটান এক্স এর জন্য অপেক্ষা করতে থাকে। সেখানে তারা অ্যাপেক্স এর বিশাল ড্রোন দেখতে পায়। সবাই সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে ড্রোনটি ধ্বংস করতে হবে। ঠিক তখনই তারা মেয়েকে দেখতে পায়। সে ড্রোনের কন্ট্রোল কোড তৈরি করেছিল। জেসন এসে জানায় 10 মিনিটের মধ্যে টাইটান এক্স পৌঁছিয়ে যাবে। তখন মেয়ে জানায় তার কোড এখনো পুরোপুরি প্রস্তুত নয়, কিন্তু জেসন কোনো কথাই শুনে না। সুযোগ বুঝে লি মেয়েকে আড়ালে ডেকে আনে। ক্যাট তখন খুবই জানতে চায় সে কেন অ্যাপেক্সের হয়ে কাজ করছে। মেয়ে তখন জানায় তার কোড দিয়ে টাইটানদের নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু ক্যাট কিছুতেই বিশ্বাস করে না। মেয়ে শুধু সবাইকে সরে যেতে বলে, আবার নিজের কাজে ফিরে যায়। তখন সবাই বুঝতে পারে অ্যাপেক্সের আসল লক্ষ্য পৃথিবীকে রক্ষা করা নয়, তারা টাইটানদের নিয়ন্ত্রণ করে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। ঠিক সেই সময় গুহার ভেতর থেকে হাজার হাজার স্ক্র্যাপস বেরিয়ে সমুদ্রের দিকে ছুটে যায়। লি ও তার দল ড্রোনটিকে ধ্বংস করতে এগিয়ে গেলেও ততক্ষণে অ্যাপেক্স সেটিকে আকাশে উড়িয়ে দেয়। সে ছোট প্রাণীগুলোর তাণ্ডবে লি গুরুতর আহত হয়। ঠিক তখনই সমুদ্র কাঁপিয়ে টাইটানিক্স এর গর্জন শোনা যায়। ক্যাট তীরে গিয়ে দাঁড়াতে বিশাল টাইটানিক্স ধীরে ধীরে পানির ওপর উঠে আসে। কিছুক্ষণ পর তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে, যেন অদ্ভুত এক মানসিক সংযোগ তৈরি হয়। সেখানে দুজনে একে অপরের অনুভূতি বুঝতে পারছিল। হঠাৎ ব্লেন্ডার নির্দেশে বিশাল ড্রোন থেকে একটি কন্ট্রোল ডিভাইস ছুড়ে মারা হয়, যেটি গিয়ে টাইটানিক্স এর হাতে আটকে যায় এবং তার স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করতে শুরু করে। প্রচন্ড যন্ত্রণায় টাইটানিক্স গর্জে ওঠে। অবাক করার বিষয় একই সময় তীরে দাঁড়িয়ে থাকা ক্যাটও একই যন্ত্রণায় ছটপট করতে থাকে। মেয়ে আতঙ্কিত হয়ে জানায় তার কোড এত বিশাল স্নায়ুতন্ত্রকে সামলাতে পারছে না। এভাবে চলতে থাকলে টাইটান এক্স মারা যেতে পারে। কিন্তু ব্লেন্ডা কোনোভাবে পরীক্ষা বন্ধ করতে রাজি হয় না। হিরোশি ছুটে এসে ক্যাটকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক তখনই হাজার হাজার ছোট দানব টাইটান এক্স এর হাতের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা কন্ট্রোল ডিভাইস লাগানোর অংশটুকু একসঙ্গে কামড়ে ছিঁড়ে ফেলে। মুহূর্তের মধ্যে টাইটান এক্স এর বিশাল হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেই হাত গ্রামের ওপর ছড়িয়ে পড়ে। চারদিকে ভয়াবহ বিস্ফোরণ শুরু হয়। ধ্বংসস্তূপ আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণ মুক্ত হয়ে টাইটান এক্স ভয়ঙ্কর ক্রোধে ফেটে পড়ে। একের পর এক আঘাতে অ্যাপেক্সের পুরো সামরিক ঘাঁটি উড়িয়ে দেয়। বিশাল থাবার আঘাতে ভবনগুলো ধসে পড়ে। বিস্ফোরণে চারদিকে আগুন ধরে যায়। সবকিছু ধ্বংস করে টাইটান এক্স আবারও সমুদ্রের গভীরে মিলিয়ে যায়। সবকিছু শান্ত হওয়ার পর ক্যাট চোখ খুলে দেখে ধ্বংসস্তূপের বিশাল একটি লোহা হিরোশির শরীর ভেদ করে গিয়েছে। হিরোশি বুঝতে পারে তার শেষ সময় চলে এসেছে। তবুও মেয়েকে নিরাপদে দেখে তার মুখে এক টুকরো শান্তির হাসি ফুটে ওঠে। কাইকো ছেলেকে বুকে জড়িয়ে ধরে সে পুরনো জাপানি ঘুম পাড়িনি গান গাইতে শুরু করে। ক্যাটও কাঁদতে কাঁদতে তার সাথে যোগ দেয়। মা আর মেয়ের কণ্ঠ শুনতে শুনতে হিরোশি ধীরে ধীরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিছুক্ষণ পর টিম সেখানে পৌঁছালে ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায়। আর এইদিকে জেসন গুরুত্বপূর্ণ সব প্রযুক্তি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মনার্কের চিকিৎসকরা এসেও হিরোশিকে আর বাঁচাতে পারে না। এরপর সেখানে ক্যান্টারও চলে আসে। কাইকোর মুখে বাবার মৃত্যুর খবর শুনে ক্যান্টারও কান্নায় ভেঙে পড়ে। হিরোশির মৃত্যুতে পুরো দল তখন শোকে স্তম্ভ হয়ে যায়। তো বন্ধুরা, এটি একটি সিরিজের গল্প। এরপর আমি দ্বিতীয় গল্পটি এক্সপ্লেন করে দেব। দ্বিতীয় অংশে আপনারা কিং কং, গডজিলা এবং টাইটানিক্স এর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ দেখতে পারবেন এবং দ্বিতীয় গল্প হবে এই গল্পের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। আর আপনারা যদি আমার এই প্রথম পর্বটিকে 1000 লাইক এবং 500 কমেন্ট করে থাকেন, তাহলে আমি খুব শীঘ্রই দ্বিতীয় পার্টটি নিয়ে চলে আসব। তো আবারও কথা হবে এই গল্পের পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।